নমস্কার। বাঙালির বাড়িতে বাবুর্চিখানার রান্না এই নিয়ে গত পর্বে আপনাদের বলেছি। সে ছিল বড় অদ্ভুত এক সময়। এ পাড়ার জমিদারি হিন্দু, তাদের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুর। ও পাড়ার জমিদারি মুসলিম, তাদের বাড়িতে বাবুর্চি। কিন্তু এদের মধ্যে যাতায়াত, সৌহার্দ্য, আদান প্রদানের কিন্তু অভাব নেই। সেই সূত্রেই বাঙালি হিন্দু পরিবারে ঢোকে বাবুর্চিখানার রান্না। অপূর্ব সব সুন্দর রান্নায় ভরে ওঠে বাঙালির হেসেল। এপারে যেমন ঢোকে বাঙালি মুসলিম বাবুর্চির রান্না, ওপারেও তেমন যায় অনেক হিন্দু পরিবারের রান্না। এভাবেই কিন্তু খুলে যায় বাঙালির রন্ধন সংস্কৃতির এক নতুন দুয়ার। তবে এই রান্না কিন্তু কেবলমাত্র জমিদার বাড়ি বা খুব ধনী পরিবারগুলোতে সীমিত ছিল এমন নয়। এর একটি বড় উৎসস্থল কোথায় জানেন? বাঙালি মালিকানাধীন চা বাগানগুলি। সেখানেও কিন্তু অনেক বাড়িতে, অনেক বাংলোয় বাবুর্চি থাকতো। তারা সেই চা বাগানের অতিথিদের এবং মালিকদের অপূর্ব সুন্দর সব রান্না করে খাওয়াতেন। সেখান থেকেই কিন্তু বাবুর্চিখানার রান্নার একটি বড় সূত্র আবিষ্কৃত হতে পারে। আজকে যে রান্নাটি করব, সেই রান্নাটি কিন্তু চা বাগানের রান্না। তেমনি তার সাথে থাকবে চা বাগানের গল্প। এই ভরা গরম যখন কলকাতা শহর জ্বলে পুড়ে যাচ্ছে, তখন বলবো বড়দিনের গল্প। তবে তার আগে বলি, আজকের যে রান্নাটি সেটি যেমন সহজ তেমনই সুন্দর। অতিথি অভ্যাগত আসলে তাদের টেবিলে একদম মধ্যমণি স্থান ধারণ করবে কিন্তু এই রান্নাটি। এতটাই সুন্দর এই রান্নাটি দেখতে, এবং ভয় পাবেন না, তেমনই সহজ। আজকে রান্নাটি যখন করব, তখন সেই বড়দিনের গল্প ফিরিয়ে আনব। তার আগে শিখব আজকে বাবুর্চিখানার মুরগির রোস্ট। এই মুরগির রোস্ট কিন্তু একেবারে ব্যতিক্রমী, একেবারে অন্যরকম, এবং সাহেবি মুরগির রোস্টের সাথে কোনো মিল নেই। চলুন শিখি। এই রান্নার জন্য কিন্তু গোটা মুরগি নিতে হবে। মাঝারি মাপের একটি মুরগি নিয়ে ভালো করে পরিষ্কার করে আলাদা আস্ত রাখুন। এবার একটি বড় পাত্রে পরপর মেশান বেশ কয়েকটি উপকরণ। মোটামুটি 1 কেজি ওজনের একটি মুরগির জন্য নিয়ে নিন 5টি বড় পেঁয়াজ বাটা। তার সাথে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোটা গোলমরিচ, গোটা 7-8 ফুল ফেলা লবঙ্গ, গোটা 8-10 ছোট এলাচ, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, গোটা 4 টুকরো করা শুকনো লঙ্কা, 400 গ্রাম পরিমাণ টক দই, 200 গ্রাম পরিমাণ মিষ্টি দই, 6 থেকে 7 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং স্বাদ অনুযায়ী নুন। সব উপকরণ খুব সুন্দর করে ফেটিয়ে মিশিয়ে নিন। সাধারণ গৃহস্থ পরিবারে প্রত্যেকবার গোটা মুরগির রোস্ট হয় কই, আর সত্যি কথা বলতে তা সম্ভবও নয়। সেই জন্য বাড়িতে যদি টুকরো করা মুরগি আসে, অথবা বাড়িতে যদি অতিথি আসে এবং তাদের যদি ভালো মন্দ একটু ব্যতিক্রমী কিছু খাওয়াতে চান, অথচ সময় একদম না থাকে, তাহলে কিন্তু টুকরো মুরগি দিয়েও স্বচ্ছন্দে এই রান্নাটি করতে পারেন। দেখবেন সবাই আঙুল চেটে খাবে কিন্তু। এইবার এই মিশ্রণটির মধ্যে আমি গোটা মুরগিটি দিয়ে দেব এবং ভালো করে মেখে আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেব। তারপর যাব মূল রান্নায়। সত্যি কথা বলতে এই মূল রান্না বলতে কিন্তু কিছু নেই, শুধু বসিয়ে দেওয়া। তবু সেই সময় কিন্তু দারুণ একটা গল্প বলবো আপনাদের।
মুরগি মাখার সময় খেয়াল রাখবেন যেন চতুর্দিকে খুব সুন্দর করে মাখানো হয় এবং মুরগির পেটের ভেতরেও ভালো করে দই এবং মশলা ঢোকে। মাংস ম্যারিনেট হোক, ততক্ষণ বলি চা বাগানের গল্প। আগেই বলেছি ঘোর গ্রীষ্মে কলকাতা একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তবু এই সময় আপনাদের জন্য রাখা থাক চরম শীতের সময়ের গল্প। ডিসেম্বর মাস, বড়দিনের সময়, তার ওপর আসামের পার্বত্য এলাকা। সেই জায়গায় শীত আরও বেশি লাগে, গায়ে যেন বেঁধে। ব্রিটিশ যুগ, ওই সময় বেশিরভাগ জায়গায় কিন্তু, অর্থাৎ বেশিরভাগ চা বাগানে কিন্তু ম্যানেজাররা থাকতেন সাহেব। সাহেবদের আবার ছিল শিকারের শখ। আর এই সময় অর্থাৎ বড়দিনের সময় এক চা বাগান থেকে আরেক চা বাগানে পার্টি লেগেই থাকতো। যখন একটি চা বাগানে পার্টি হতো তখন সেই চা বাগানের বাংলোয় ভিড় করতেন আশেপাশের সব চা বাগানের ম্যানেজাররা। কেউ কেউ 30-40 কিলোমিটার অবধি গাড়ি চালিয়ে আসতেন। এই বড়দিনের সময়ের গল্প এগোবার আগে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। একটি চা বাগানে সাহেব ম্যানেজার, তার খুব শিকারের শখ। তিনি একদিন ওই আসামের জঙ্গলে শিকারে গেছেন। গিয়ে দূর থেকে দেখেছেন একটি লেপার্ড, বাংলায় যাকে আমরা চিতাবাঘ বলি, তাকে গুলি করেছেন। সেই লেপার্ড সেই গুলি খেয়ে মারা গেছে। কাছে গিয়ে দেখেন কি অন্যায় পাপ কাজ করেছেন তিনি। কি না, লেপার্ডটি একটি মা লেপার্ড এবং তার সাথে দুগ্ধপোষ্য একটি শিশু। সেই শিশু মায়ের কাছে কুই কুই করে কাঁদছে আর মায়ের মৃতদেহ তার সামনে পড়ে আছে। পলকে সেই সাহেবের খুব বিবেক দংশায়। তিনি করেন কি, সেই লেপার্ড তো নিয়ে আসেনি, তার সাথে লেপার্ডের বাচ্চাটিকে তুলে তার বাংলোয় নিয়ে আসেন। এই গল্প এগোবার আগে বলি আপনাদের, এ কিন্তু একেবারে সত্য ঘটনা, এতটুকুও কল্পনাপ্রসূত নয়। সেই লেপার্ডের বাচ্চা নিয়ে এসে পরম যত্নে, মায়ায়, মমতায় নিজের পোষ্যের মতোই সেই সাহেব নিজের বাড়িতে অর্থাৎ বাংলোয় তাকে বড় করতে থাকেন। লেপার্ডটি কুকুরছানা বা বেড়ালছানার মতোই বড় হতে থাকে। মাছ মাংস খায়, বাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়। বাড়ির সামনে বড় লন, সেই লনেও খেলে সে। বাড়ির পেছনে আবার বাঁশঝাড়, মাঝে মধ্যে পালিয়ে যায়, কিন্তু যেহেতু সে গৃহপালিত সেই জন্য সে দিনের শেষে ফিরে আসে। এবার সাহেবের কিন্তু বরাবরের বারণ ছিল লেপার্ডটিকে যেন বাইরে না যায়, কারণ বাইরে কুকুর আছে, অন্যান্য নানান বন্যপ্রাণী আছে, কে কোথায় কামড়ে দেবে, সাপের কামড় খেতে পারে, কাজেই খুব বিপদ হতে পারে। তাকে সাহেব সবসময় বলতেন সে যেন বাইরে না যায়। কিন্তু সে বন্যপ্রাণী, আসলে রক্ত যাবে কোথায়, তাই সে মাঝে মধ্যেই ঘরের গণ্ডি পেরিয়ে এদিক ওদিক পালিয়ে যায়, আবার ফিরে আসে ছোট্ট সুন্দর শিশুর মতো বাড়িতে দিনের শেষে। এই প্রসঙ্গে একটি কথা কিন্তু না বললেই নয়। ভারতবর্ষে কিন্তু আমরা যাকে চিতাবাঘ বলি তা চিতাবাঘ নয়, তা আসলে লেপার্ড। আফ্রিকান যে চিতা তা কিন্তু আরও অনেক সরু, আরও অনেক কম তার শক্তি। লেপার্ডের শক্তি কিন্তু বিপুল। কোনো কোনো সময় যদি ওজনে ওজনে আপনি তুলনা করেন তাহলে বাঘের চেয়েও লেপার্ডের গায়ে যা ওজন তার তুলনায় তার শক্তি বাঘের চেয়েও বেশি, এতই সে শক্তিশালী। আফ্রিকান যে চিতাবাঘ তাও ভারতবর্ষে দেখা যেত বহু বছর আগে, কিন্তু ক্রমাগত শিকারের ফলে তা অবলুপ্ত হয়ে যায়, তাও অনেক বছর আগে। এখন খুব আনন্দের কথা যে নতুন করে সে আফ্রিকান চিতাবাঘ ভারতবর্ষে এনে তাকে পোষণ করার চেষ্টা করা হচ্ছে। নানান জঙ্গলে নতুন করে চিতাবাঘ ছাড়া হচ্ছে। যাই হোক, এটি কিন্তু সেই চিতাবাঘের গল্প নয়, যদিও আমরা বাংলায় চিতাবাঘ বলি। এটি লেপার্ডের গল্প, সেই চরম শক্তিশালী লেপার্ড যা এখন পূর্ণবয়স্ক হয়েছে। এবার আসি সেই যুগে, যেই যুগে গল্প ফেলে গেছিলাম ফ্ল্যাশব্যাকে। বড়দিনের সময় একটি দূরের বাংলোতে এই সাহেবের নিমন্ত্রণ। তিনি বাংলো থেকে ড্রাইভ করে গেছেন। সেই সময় কিন্তু বাবুর্চিদের মধ্যে প্রবল প্রতিযোগিতা হতো যে কার বাড়ির খাবার বিশেষ করে এই পার্টিতে আরও বেশি সুন্দর হবে। অঢেল খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, তাতে
ফল, মাছ, মাংস, ডিম ইত্যাদি কোনো কিছুর অভাব থাকতো না। তাছাড়া থাকতো মদের ফোয়ারা। যাই হোক, সাহেব তো গেছেন দূরের বাংলোয়, 30-40 কিলোমিটার পথ বেয়ে গেছেন এবং আসতে বেশ রাত হয়েছে। তখন তিনি সেই উত্তম কুমারের মতো নায়ক ছবিতে বলতে হয় ঈষৎ মদমত্ত। গভীর রাতে সাহেব ফিরেছেন বাড়িতে। বাংলোর বাইরে পার্ক করেছেন তার গাড়িটিকে এবং লন বেয়ে একা একা হাঁটতে হাঁটতে এসে উঠলেন বাংলোর বারান্দায়। উঠেই তার মেজাজ গেল খারাপ হয়ে। কেন? কারণ তিনি দেখছেন তার পোষ্য লেপার্ডটি আবার সেই বারান্দায় বসে আছে। অর্থাৎ নিশ্চিতভাবে এতবার বারণ করার পরেও সে বাইরে গিয়েছিল আবার চষে বেড়াতে কোথাও। সাহেব রেগে গিয়ে মত্ত অবস্থায় দিলেন এক কষে লাথি, দিয়ে বলেন, এত তোকে বারণ করি, কিছুতেই কথা শুনিস না, আবার বেরিয়েছিস। লেপার্ডটি অবাক হয়ে তার মুখের দিকে তাকায়, ভাবে হয়তো যে আমার প্রভু হঠাৎ আমায় লাথি মারলো কেন। তারপর কুই কুই করে কাঁদতে কাঁদতে পূর্ণবয়স্ক লেপার্ডটি দৌড়ে আবার পালিয়ে যায় মাঠে। সাহেব সেই লনের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকেন, দেখেন অন্ধকারে লেপার্ডটি মিলিয়ে গেল। ভাবেন এবার কি হবে? আবার যে রাতের অন্ধকারে সে কোথায় চষে বেড়াতে গেল, যদি কোনো বিপদ আপদ হয়। কিন্তু কিছু করারও নেই অত রাতে। তাই তিনি তখন দরজা খুলে ঢুকলেন বাড়ির ভেতর। দরজা খুলে ঢুকেই দেখেন বাংলোর ভেতর দরজার ভেতর বসে আছে বহাল তবিয়তে তাঁর পোষ্য লেপার্ডটি। ভাবতে পারেন, অর্থাৎ তিনি লাথি মেরেছেন একটি বন্য লেপার্ডকে। আবারও বলি, এটি কিন্তু একেবারে সত্য গল্প। চা বাগানের যেসব বই প্রকাশিত হতো সেই বইয়ের একটিতে প্রকাশিত হয়েছিল এই অত্যাশ্চর্য গল্পটি। এটি আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছে, যে চা বাগানের মালিক, এবং শুনে এত ভালো লেগেছিল সেই গল্প ভুলতে পারিনি। আজকে আপনাদের সামনে ভাগ করে দিতে পেরে খুব আনন্দ পাচ্ছি। অনেকক্ষণ গল্প হলো, এবার ফিরি রান্নায়। চা বাগানের বাবুর্চিখানার রান্নায়। সেই মশলাদার মুরগির রোস্ট, যার সাথে বিদেশি রোস্টের কোনো মিল নেই। এইবার ঢাকা খুলে মূল রান্নায় যাব। এবার কড়াই আঁচে চাপান, তাতে চাপান পুরো মুরগিটি এবং সাথে ঢেলে দিন পুরো মশলাটি। মশলা মাখা পাত্রটিতে অল্প জল দিয়ে হাত ধুয়ে নিন এবং সেই জল দিয়ে ভালো করে কাচিয়ে নিন গায়ে লেগে থাকা মশলাটুকু, এবং তারপর সেই জলটুকুও ঢেলে দিন। ভালো করে আরেকবার মেখে নিন এবং মুরগিটি বসান আঁচে। প্রথম আঁচ চড়া রাখুন। ফুটতে শুরু করলে রান্নাটি ঢাকা দিন এবং আঁচ মাঝারিতে নামিয়ে আনুন। আগেই বলেছি, আমাদের বাড়িতে তো রোজ গোটা মুরগি আসে না, টুকরো করা মুরগি আসে। তা দিয়েও কিন্তু স্বচ্ছন্দেই রান্নাটি করতে পারেন, খুব ভালো হবে। এইবার ঢাকা দেওয়ার পর রান্নাটি আঁচে রাখুন পরবর্তী 30 থেকে 35 মিনিট, যতক্ষণ না পুরোপুরি তেল ভেসে ওঠে এবং মুরগি সুসিদ্ধ হয়। রান্নাটিতে অপূর্ব সুন্দর রং হবে দেখবেন। এই সময় মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে মুরগি কেবলমাত্র উল্টে পাল্টে দেবেন, আর কোনো কাজ নেই এই রান্নাতে। যদি ভালো লাগে আজকের রান্নাটি, অবশ্যই আমাদের জানান কমেন্টে এবং শেয়ার করুন নিজের প্রিয়জনদের সাথে। যদি মনে করেন আমাদের সঙ্গে থাকবেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিলে আমাদের প্রত্যেক রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে কিন্তু আপনার কাছে। যদি মনে করেন আমাদের থেকে খাবার নেবেন অথবা আমাদের সাথে ভাগ করে নেবেন আপনার পরিবারের এমন সুন্দর রেসিপি, এমন সুন্দর গল্প, আপনারাও যদি আসতে চান আমাদের চ্যানেলে, দেখাতে চান নিজস্ব পরিবারের রান্না, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। সোমবার থেকে শনিবার কলকাতার এই নম্বরে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের সাথে স্বচ্ছন্দে যোগাযোগ করুন। আমরা কিন্তু অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, শুনেছেন তো আমাদের নতুন প্রি বুকড লাউঞ্জের কথা? সেই লাউঞ্জে যদি আপনারা আগে থেকে বুক করে আসতে চান, তাহলে এই প্রসঙ্গে একটা মজার কথা বলি। আমাদের লাউঞ্জের কিন্তু কোনো নির্দিষ্ট মেনু কার্ড নেই, কারণ যারা আসতে চান প্রত্যেকের জন্য আমরা আলাদা করে
তাদের পছন্দসই মেনু তৈরি করে তাদেরকে পরিবেশন করি। তার জন্য আমাদের যোগাযোগ করতে হবে কিন্তু এই একই নম্বরে 6291834357। আমরা কিন্তু আমাদের লাউঞ্জেও আপনাদের অপেক্ষায় থাকব। পঁয়ত্রিশ থেকে 40 মিনিট হয়েছে। এর মাঝে কিন্তু আমি বারবার ঢাকা খুলে মুরগিটি ওলট পালট করে দিয়েছি। এইবার ঢাকা খুলব আবার। এই সময় দেখবেন দই থেকে তেল ছেড়ে দিয়েছে পুরোপুরি এবং মুরগিও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এইবার এই ঝোল শুদ্ধ মুরগি একটি আলাদা পাত্রে ঢেলে রাখুন এবং নতুন করে কড়াই আঁচে বসান। কড়াই গরম হলে তাতে ঢেলে দিন 1 থেকে 1.5 চামচ ঘি। ঘি গরম হলে সাবধানে মুরগিটি তুলে ছেড়ে দিন ঘিয়ে। একবার এপিট ওপিট করে নিন এবং তারপর ওপর থেকে ঢেলে দিন অবশিষ্ট ঝোলটুকু। আর মিনিট খানেক থেকে মিনিট 2 আঁচে রেখে আঁচ বন্ধ করুন। সেই চা বাগানের স্মৃতিমাখা বাবুর্চিখানার মুরগির রোস্ট প্রস্তুত। এই রোস্ট আপনি পরিবেশন করতে পারেন টোস্ট, রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে।